ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমি আরো একটা বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব, যেটা তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্যাসেজে প্রত্যেকটা লাইনকে কিভাবে সহজে ট্রান্সলেট করা যায় সেটা আমি ক্লাসে শেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এইভাবেই যদি তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের যে অস্বস্তি সেটা ফিল করতে হবে না, তোমরা ইজিলি ট্রান্সলেট করে আসতে পারবে। তো ট্রান্সলেশনটা ট্রান্সলেট করার সময় যদি তোমাদের ট্রান্সলেশন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে এবং সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 1 সেন্টেন্স কি বলা আছে? তাহার পরের দিন বিচার। তাহলে আমি এইভাবে লিখতে পারি, দ্য ট্রায়াল উড টেক প্লেস দ্য নেক্সট ডে। ট্রায়াল উড টেক প্লেস দ্য নেক্সট ডে। পরের দিন বিচার মানে কবে হবে না, পরের দিন বিচার। তাহলে উড টেক মানে অতীতকালের ঘটনা, কবে হবে, পরের দিন হবে। দ্য ট্রায়াল উড টেক প্লেস দ্য নেক্সট ডে। আমি এই সেন্টেন্সটাকে এইভাবেও বলতে পারি, দ্য নেক্সট ডে ওয়াজ দ্য ট্রায়াল। নেক্সট ডে ওয়াজ দ্য ট্রায়াল। যেমন আমরা বললাম আজকে রবিবার, টুডে ইজ সানডে আমরা বলে থাকি, ঠিক এইরকম ভাবেও বলতে পারি, দ্য নেক্সট ডে ওয়াজ দ্য ট্রায়াল। তাহলে আমি এইভাবেও বলতে পারি। তোমরা যদি চেষ্টা করো তোমরা অন্যভাবেও বলবে, এবং যদি তোমরা পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কমেন্ট সেকশন থেকে সেটা চেক করে সঠিক অ্যান্সার বলে দেবো। 2 নম্বর সেন্টেন্স কি বলা আছে? বিচারশালা লোকে লোকারণ্য। তাহলে আমি বলতে পারি বিচারশালা ইংরেজিটা কি বলবো না, বিচারশালা ইংরেজি আমরা কোর্টকে বিচারশালা বলে থাকি। তাহলে আমরা বলবো দ্য কোর্ট ওয়াজ ফুলি ক্রাউডেড। ফুলি ক্রাউডেড মানে লোকে লোকারণ্য। তাহলে এটাকে এইভাবেও বলতে পারি, লোকারণ্য মানে কি, তুমি কত লোক আছে তুমি জানো না তো, তাহলে আনকাউন্টেবল। তাহলে আমি বলতে পারি আ নাম্বার অফ পিপল গ্যাদার্ড এট দ্য কোর্ট। এ নাম্বার অফ পিপল মানে আনকাউন্টেবল নাম্বার অফ দ্য পিপল, মানে কত নাম্বার লোক আছে তুমি সেটা গুনতে পারছো না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এ নাম্বার অফ পিপল। আর যদি গোনা যেত তাহলে কি করতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারতাম যে দা নাম্বার অফ পিপল, দ্য নাম্বার অফ পিপল আমরা এইভাবে লিখতে পারতাম। তাহলে আমরা এখানে কি লিখবো, এ নাম্বার অফ পিপল গ্যাদার্ড মানে জমায়েত হয়েছিল কোথায় না, অ্যাট দ্য কোর্ট। অতীতকালের ঘটনা, সেই জন্য আমি গ্যাদার্ড করেছি। আবার এইভাবেও লিখতে পারি, দ্য কোর্ট ওয়াজ প্যাকড আপ উইথ ক্রাউড মানে ভিড়ে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। তাহলে দেখো একটা সেন্টেন্সকে আমি এতগুলো ভাবে লিখেছি। তোমাদের যদি জানা থাকে আরো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেটা চেক করে দেবো। 3 নম্বর সেন্টেন্স কি বলছে? বিচারসনে রাজা বসিয়াছেন, সভাসদেরা চারিদিকে বসিয়াছেন। তাহলে আমি লিখতে পারি দ্য কিং ওয়াজ অন দ্য সিট অফ দ্য জাজ। কিসের না, বিচারকের ভূমিকায় কে আছে না, রাজা। তাহলে আমি লিখতে পারি দ্য কিং ওয়াজ অন দ্য সিট অফ দ্য জাজ, whereas the courtiers মানে কি সভাসদেরা, whereas the courtiers sat around মানে কি তার চারপাশে বসিয়াছে। তাহলে আমি আবারও বলছি কি লিখবো, বিচারসনে রাজা বসিয়াছে। তাহলে রাজা হচ্ছে, দ্য কিং হচ্ছে বাক্যের সাবজেক্ট, কে বসিয়েছে, তাহলে বলতে পারি দ্য কিং ওয়াজ অন দ্য সিট অফ জাজ। কেউ এটাকে এইভাবেও লিখতে পারতে, দ্য কিং স্যাট অন দ্য সিট অফ জাজ, এরকম ভাবেও লিখতে পারতে। whereas the courtiers sat around, যারা সভাসদেরা তারা চারপাশে বসিয়েছিল। আচ্ছা, 4 নম্বর সেন্টেন্সটা কি লিখছি একটু দেখে নিই। 4 নম্বর সেন্টেন্স বলছে সম্মুখে দুজন বন্দী। তাহলে কি লেখা আছে, টু প্রিজনার্স স্টুড ইন দ্য ফ্রন্ট। কোথায় দাঁড়িয়ে আছে না, সামনে। কাহারও হাতে শৃঙ্খল নাই মানে কারো হাতে বাঁধা নেই। তাহলে দে ওয়্যার নট টাইড উইথ চেনস, তাহলে তারা চেন দিয়ে বাঁধা নয়। তাহলে আমরা বলতে পারি দে ওয়্যার নট টাইড উইথ চেনস। কেউ এরকমও বলতে পারতে দে ওয়্যার, এই নটটাকে না বলে
আনটাইড বলতে পারতে, দে ওয়ার আনটাইড উইথ চেনস এরকমও বলতে পারতে, কেবল সশস্ত্র প্রহরী তাহাদিগকে ঘিরিয়া আছে। অনলি সশস্ত্র মানে কি, সশস্ত্র প্রহরী ইংরেজিটা কি, আর্মড ফোর্সেস, তাহলে অনলি আর্মড ফোর্সেস সারাউন্ডেড দেম, মানে সারাউন্ডেড দেম মানে ঘিরে দাঁড়িয়েছিল, তাহলে সারাউন্ডেড মানে ঘিরে দাঁড়িয়েছিল, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, আমরা সেই জন্য সারাউন্ডেড করেছি। 5 নম্বর সেন্টেন্স কি বলছে, রঘুপতি পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তাহলে রঘুপতি বাক্যের সাবজেক্ট, স্টুড দাঁড়িয়েছিল, স্টুড লাইক এ স্ট্যাচু, স্ট্যাচু স্ট্যাচু মানে কি পাষাণ মূর্তির মতো, হয়েছে। তাহলে আমি কি লিখলাম, রঘুপতি স্টুড লাইক এ স্ট্যাচু অ্যান্ড নক্ষত্ররায় মাথা নত, তাহলে নক্ষত্ররায় বোর্ড হিজ হেড ডাউন, মানে বোর্ড, বোর্ড ডাউন মানে কি, বো ডাউন, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে বো ডাউন মানে কি, বো ডাউন মানে হচ্ছে মাথা নত করে দাঁড়ানো, তাই তো। তাই আমি এখানে লিখছি নক্ষত্ররায় বোর্ড হিজ হেড ডাউন, তার মাথা নত করে দাঁড়িয়েছিল। তারপরে কি বলছে, 6 নম্বর বলছে, রঘুপতির দোষ সব প্রমাণ করিয়া রাজা কহিলেন, তোমার বলবার কি আছে, তাহলে রঘুপতি প্রুভড, দ্য কিং প্রুভড দ্য অফেন্স অফ রঘুপতি, কিং প্রমাণ করলো, সব প্রমাণ করিয়া মানে পাস্ট টেন্সে, তাহলে কি, দ্য কিং প্রুভড দ্য অফেন্স অফ রঘুপতি, তা এইটাকে কেউ এইভাবেও লিখতে পারো পার্টিসিপেল ইউজ করে, যে হ্যাভিং প্রুভড, হ্যাভিং প্রুভড দ্য offense of রঘুপতি, দ্য কিং সেড, এইটাকে এইভাবেও বলা যেতে পারে, নইলে তুমি সহজে বলে দাও, দ্য কিং প্রুভড দ্য অফেন্স অফ রঘুপতি অ্যান্ড সেড, বললো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কিছু বলবে, তোমার কিছু বলার আছে, তুমি কিছু বলতে চাও, তাহলে আমি হোয়াট WH ওয়ার্ড ইউজ করেছি, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, সেই জন্য ডু ভার্ব দিয়ে কোশ্চেন করছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কিছু বলতে চাও। রঘুপতি তখন বলছে, রঘুপতি সেড বলল যে আমার বিচার করিবার অধিকার আপনার নেই, তাহলে ইউ ডু নট হ্যাভ এনি রাইট, কোনো অধিকার নেই, তাহলে আমি কি করব, ডু নট হ্যাভ, তোমার কোনো অধিকারই নেই, বর্তমান করে কোনো কাজ জোর দিয়ে প্রকাশ করছে এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে ডু নট হ্যাভ ইউজ করতে হবে, তাহলে ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু জাজ মাই অফেন্স, তাহলে আমার এই বিচার বা আমার যে দোষ বিচার করার তোমার অধিকার কোনো নেই, মানে আপনার কোনো অধিকার নেই, তাহলে রঘুপতি সেড ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু জাজ মাই অফেন্স, বললাম তোমার এটা করার অধিকার নেই, আমরা যদি ডু নট দিই, ডু নট হ্যাভ দিই, ইউ ডু নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমার কোনো করার অধিকারই নেই, তাহলে এইভাবে ইউ ডু নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তখন আমরা বর্তমান করলে কোনো কাজ যদি নেগেটিভ হয় তখন আমরা সেটা ডু নট হ্যাভ দিয়ে ইউজ করি। ওকে, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, রাজা কহিলেন তবে তোমার বিচার কে করিবে, দ্য কিং সেড, বা আমরা বা জিজ্ঞাসা করিলেন, তাহলে এরকমও করতে পারি, দ্য কিং আস্কড, এরকমও করতে পারি, বা আমরা সেডই করি, সেড করলে আমরা বোঝা যায় এটাকে ডাইরেক্ট ন্যারেশনে করছি। দ্য কিং সেড বলছে হু উইল জাজ ইউর অফেন্স দেন, তাহলে তোমার বিচার কে করবে, হু উইল জাজ ইউর অফেন্স দেন, তাহলে তোমার বিচার কে করবে, তাহলে আমরা যখন কি করি না ডাইরেক্ট ন্যারেশনে করি, মানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখি, তখন আমরা কি করি না এই যে সেন্টেন্সটাকে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ইউজ করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারি, তাহলে বলছি হু উইল জাজ ইউর অফেন্স দেন, তখন রঘুপতি উত্তর দিচ্ছে, রঘুপতি ডাবল ইনভার্টেড কমা দিয়ে বলছে আমি ব্রাহ্মণ, তাহলে কি বলতে পারি, এখানে অ্যামটা লেখা হয়নি, আই অ্যাম আ ব্রাহ্মণ, আই অ্যাম আ সার্ভেন্ট অফ গড, আমি একজন দেবতার সেবক, গড উইল জাজ মাই অফেন্স, ভগবান আমার বিচার করবে, আমার পাপ বা আমার দোষ গুণ বিচার করবে,
তাহলে রঘুপতি কি বলছে? আই এম এ ব্রাহ্মণ, আই এম আ সার্ভেন্ট অফ গড, আমি একজন দেবতা সেবক। গড উইল জাজ মাই অফেন্স, ভগবান আমার দোষ গুণ বিচার করবে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? রাজা বলছে পাপের দণ্ড ও পুণ্যের পুরস্কার দেওয়ার জন্য দেবতার সহস্র অনুচর আছে, আমিও একজন, মানে আমিও সেই অনুচরদের মধ্যে একজন। তখন কিং মানে রাজা বলছে গড হ্যাজ এ নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, গড হ্যাজ এ নাম্বার অফ অ্যাটেন্ডেন্স মানে আনকাউন্টেবল নাম্বার অফ অ্যাটেন্ডেন্স। এ নাম্বার অফ মানে কোথায় ইউজ করি? আমি অলরেডি বলেছি, মানে যখন তোমার আনকাউন্টেবল নাম্বার থাকবে তখন আমি বলবো এ নাম্বার অফ। তাহলে কি বলবো? গড হ্যাজ এ নাম্বার অফ অ্যাটেন্ডেন্স টু পানিশ ফর সিনফুল অ্যাক্ট, মানে যেটা পাপ হয় তাই আমি পাপের জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য অনেক অ্যাটেন্ডেন্স আছে, অ্যান্ড রিওয়ার্ড ফর এ ভার্চুয়াস অ্যাক্ট, এবং মানে পুরস্কৃত করার জন্য, মানে ভালো কাজের জন্য পুরস্কৃত করার জন্যও লোক আছে। আই এম ওয়ান অফ দেম, আমি তাদের মধ্যে একজন, ডাবল ইনভার্টেড কমা। ওকে, তো আজকের এই ট্রান্সলেশন একটু বড় ট্রান্সলেশন, কিন্তু এখান থেকে অনেক কিছু শেখা যাবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, বা তোমাদের মতন করে তোমরা যদি কোনো সেন্টেন্সকে লিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমি সঠিক বা ঠিক কি ভুল অবশ্যই সে কমেন্টের উত্তরে জানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।